তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের আমাদের এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে এবং জিএস থেকে বাছাই করে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, নিচের কোন দিনটি প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়? নিচের কোন দিনটি প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 28শে ফেব্রুয়ারি। উনিশশো সালের 28শে ফেব্রুয়ারি স্যার সিভি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। আর বাকি রইল 28শে জানুয়ারি, এটি হলো তথ্য সুরক্ষা দিবস। 15ই মার্চ, এটি হলো বিশ্ব উপভোক্তা অধিকার দিবস। এবং 22শে এপ্রিল, এটি হলো বিশ্ব ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলোতে অনুষ্ঠিত হতে চলেছে? 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলোতে অনুষ্ঠিত হতে চলেছে? তোমরা যারা এই প্রশ্নগুলির উত্তর জানো, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নের উত্তরটি কী হবে। এই প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, আমেরিকা, মেক্সিকো ও কানাডা। ইতিহাসে এই প্রথমবার 3টি দেশ যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। এটিতে মোট 48টি দল অংশগ্রহণ করবে। আর মনে রাখবে, কাতার ও সৌদি আরব 2022 সালে বিশ্বকাপ আয়োজন করেছিল এবং ভারত ও শ্রীলঙ্কা 2026 সালের T20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, মানবদেহের কোন অঙ্গকে শরীরের রাসায়নিক পরীক্ষাগার বলা হয়? মানবদেহের কোন অঙ্গকে শরীরের রাসায়নিক পরীক্ষাগার বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, যকৃৎ বা লিভার। যকৃৎ শরীরে বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের করে দিতে সাহায্য করে, তাই একে শরীরের রসায়নাগার বলে। এবং বাকি রইল ফুসফুস। এটি রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করে। হৃৎপিণ্ড, এটি সারা দেহে রক্ত পাম্প করে সরবরাহ করে। এবং বৃক্ক বা কিডনি রক্ত পরিশ্রুত করে মূত্র উৎপন্ন করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ নিশ্চিত করা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ নিশ্চিত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 17 নম্বর ধারা। সংবিধানের 17 নম্বর ধারার মাধ্যমে সামাজিক বৈষম্য বা অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আর বাকি রইল 14 নম্বর ধারা। এটি আইনের চোখে সমানাধিকার। 15 নম্বর ধারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্য নিষিদ্ধ করা। এবং 19 নম্বর ধারা, বাক স্বাধীনতার অধিকার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, দূরত্ব। মহাকাশীয় বস্তুগুলোর মধ্যে বিপুল দূরত্ব পরিমাপ করার জন্য আলোকবর্ষ ব্যবহার করা হয়। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই 1 আলোকবর্ষ বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 6 নম্বর প্রশ্নটি হলো, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 1757 সালে। 1757 সালের 23শে জুন রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল, যা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। এবং বাকি রইল 1764, এটি বক্সারের যুদ্ধ হয়েছিল। 1857-তে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ভিটামিন সি। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে মাড়ি ফুলে যাওয়া বা রক্ত পড়ার মতো সমস্যা তৈরি হয়, যাকে স্কারভি বলে। টক জাতীয় ফলে এটি বেশি পাওয়া যায়। আর বাকি রইল ভিটামিন এ। এই ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন বি, ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়, এবং ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চনের সমস্যা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত মোট কতটি পদক জিতেছিল? 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত মোট কতটি পদক জিতেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 6টি। 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারত 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জিতেছিল, যার মধ্যে রূপো জিতেছিল নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো ভারতের সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? ভারতের সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সুপ্রিম কোর্ট। সংবিধানের কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে বা মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আর মনে রাখবে, রাষ্ট্রপতি ভারতের নাম সর্বস্ব প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং সংসদ আইন প্রণয়নকারী সংস্থা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো ইউরো কোন মহাদেশের বেশিরভাগ দেশের প্রচলিত মুদ্রা? ইউরো কোন মহাদেশের বেশিরভাগ দেশের প্রচলিত মুদ্রা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বাণিজ্য সুবিধার জন্য এক মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে। আর বাকি রইল এশিয়া, ভারত রুপি, জাপান ইয়েন, চীন ইউয়ান, এবং আর বাকি রইল আফ্রিকা, রান্ড, ফ্রাঙ্ক ইত্যাদি মুদ্রা প্রচলিত আছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কার্ল ল্যান্ডস্টেইনার। 1900 থেকে 1901 সালে ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের গ্রুপ এবিও আবিষ্কার করেন, যার ফলে নিরাপদ রক্ত সঞ্চালন সম্ভব হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে বোম্বেতে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, যা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর বাকি রইল রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, এবং কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো পেন্সিলের শীষ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? পেন্সিলের শীষ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্রাফাইট। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ যা নরম এবং পিচ্ছিল হয়, তাই এটি কাগজকে কালো করতে সক্ষম। বাকি রইল হীরা, কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ। ফসফরাস দেশলাই শিল্পে ব্যবহৃত হয়, এবং কাঠকয়লা জ্বালানি বা শোষক হিসেবে ব্যবহৃত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 14 নম্বর প্রশ্নটি হলো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ফুটবল। এটি এশিয়ার সবচেয়ে পুরনো এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। তোমাদের মনে রাখার জন্য বলে রাখি, ক্রিকেটের ক্ষেত্রে রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, হকিতে আগা খান কাপ, সুলতান আজমনাল শাহ কাপ, এবং ব্যাডমিন্টনে উবের কাপ, থমাস কাপ দেওয়া হয়। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ইন্দিরা পয়েন্ট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ইন্দিরা পয়েন্ট হল
ভারতের মূল ভূখণ্ডের বাইরের দক্ষিণতম বিন্দু। কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। ইন্দিরাকল ভারতের উত্তরতম বিন্দু এবং কিবিথু ভারতের পূর্বতম বিন্দু, যেটি অরুণাচল প্রদেশে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? নিচের কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সমুদ্রগুপ্ত। ঐতিহাসিক V.S. স্মিথ সমুদ্রগুপ্তের বিশাল সাম্রাজ্য জয় এবং সামরিক দক্ষতার জন্য তাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। বাকি রইল চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট এবং অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণকারী সম্রাট। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়। আর তোমাদের মনে রাখার জন্য বলে রাখি যে মাইটোকন্ড্রিয়া, একে কোষের শক্তিঘর অর্থাৎ পাওয়ার হাউস বলা হয়। রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবং গলগি বডি কোষের প্যাকেজিং সেন্টার হিসেবে পরিচিত। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এই বইটিতে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করেছেন। আর তোমাদের মনে রাখার জন্য বলে রাখি যে মহাত্মা গান্ধী মাই এক্সপেরিমেন্টস ইউথ ট্রুথ বইটি লিখেছিলেন এবং জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া এবং সুভাষচন্দ্র বসু দি ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, রোধের এসআই একক কি? রোধের এসআই একক কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ওহম। পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে যে বাধা সৃষ্টি হয় তাকেই রোধ বলে এবং এর একক হলো ওহম। আর বাকি রইল অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক, ভোল্ট বিভব প্রভেদের একক এবং ওয়াট ক্ষমতার একক। আজকের 20 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, জিম করবেট। 1936 সালে উত্তরাখণ্ডে হেইলি ন্যাশনাল পার্ক নামে এটি প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে জিম করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত। সুন্দরবন পশ্চিমবঙ্গের বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটি অসমে অবস্থিত। এবং কানহা মধ্যপ্রদেশের বাঘ সংরক্ষণাগার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে পৌঁছায়? সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে পৌঁছায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বিকিরণ। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই মহাশূন্যের মধ্য দিয়ে সূর্যের তাপ পৃথিবীতে আসতে পারে। এবং বাকি রইল পরিবহন। কঠিন পদার্থের মধ্যে তাপ সঞ্চালিত হয় এবং পরিচলন। তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে তাপ সঞ্চালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1911 সালে। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ শুরু করেছিলেন, কিন্তু তীব্র আন্দোলনের মুখে এটি 1911 সালে লর্ড হার্জিন তার রোধ করেন। আর তোমাদের মনে রাখার জন্য বলে রাখি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয়?
ভারতের সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ 42তম সংশোধনী। 1976 সালে ইন্দিরা গান্ধী সরকারের আমলে এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক বড় পরিবর্তন আনা হয়েছিল। এর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলি যুক্ত করা হয়েছিল। আর বাকি রইল 44তম সংশোধনী। এটি হলো সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। 73তম সংশোধনী, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাসটির আধিক্য দেখা যায়? অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাসটির আধিক্য দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সালফার ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মোহাম্মদ ইকবাল। 1904 সালে কবি মোহাম্মদ ইকবাল এই বিখ্যাত দেশাত্মবোধক গানটি লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেছিলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় স্তোত্র অর্থাৎ বন্দে মাতরম লিখেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো, লোকসভায় 0 আওয়ার এর সময়সীমা কতক্ষণ? লোকসভায় 0 আওয়ার এর সময়সীমা কতক্ষণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1 ঘন্টা। সংসদীয় কার্যক্রমে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে 0 আওয়ার বলা হয়, যেখানে জরুরি জনস্বার্থ বিষয়ক প্রশ্ন তোলা হয়। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারের তথ্য বা নির্দেশ পাঠানো হয়, তাই এটি একটি ইনপুট ডিভাইস। আর বাকি রইল মনিটর, প্রিন্টার এবং স্পিকার, এগুলি সবই হচ্ছে আউটপুট ডিভাইস। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যেখানে আবহাওয়া পরিবর্তন হয় অর্থাৎ ঝড় বৃষ্টি দেখা যায়। এবং মেসোস্ফিয়ার, এখানে মহাকাশ থেকে আসা উল্কা পুড়িয়ে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গঙ্গা। ভারতের অভ্যন্তরে প্রবাহিত গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। এটি ভারতের প্রধান এবং পবিত্রতম নদী। আর বাকি রইল গোদাবরী, একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবং সিন্ধু ও ব্রহ্মপুত্র, ভারতের বাইরে এদের দৈর্ঘ্য বেশি হলেও ভারতে গঙ্গার চেয়ে কম অংশে প্রবাহিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 30 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মহানদী। উড়িষ্যা রাজ্যে মহানদীর ওপর নির্মিত হীরাকুদ বাঁধটি বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলোর মধ্যে অন্যতম। নর্মদা, এই নর্মদা নদীর ওপর অবস্থিত সর্দার সরোবর বাঁধ, কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর বাঁধ এবং কাবেরী নদীতে মেট্টুর বাঁধ অবস্থিত। তাহলে এই হলো আজকের তোমাদের মোট 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের তোমাদের হোমওয়ার্ক প্রশ্নটি হলো,
ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দ্বিস্তরীয় মডেলের সুপারিশ কোন কমিটি করেছিল? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার দ্বিস্তরীয় মডেলের সুপারিশ কোন কমিটি করেছিল? তোমাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, পড়তে থাকো।